না বেরিয়ে যাক। আচ্ছা আচ্ছা চুপ করে এবার একটু সাউন্ড আসছে, ক্লিয়ার আছে? দরজা বন্ধ করে দাও তো। সাউন্ড ক্লিয়ার তো? ওকে, এক মিনিট দাঁড়ান। সুপ্রভাত, আবার একটা নতুন ক্লাস নিয়ে দেখো লেখাই আছে, হয় আমরা নতুন কিছু শিখব অথবা পুরাতন মানে আমাদের যা শেখা আছে সেটাকেই একটু ঝালিয়ে নেব। আজকে যে ক্লাসটা করাচ্ছি সেটা ইংলিশের ওপরে হবে এবং যে বিষয়টা করাবো বা যে চ্যাপ্টারটা ধরবো সেই চ্যাপ্টার সম্বন্ধে আমাদের অনেকেরই ধারণা বর্তমান। আজকে ইংরেজি ইন্টারোগেটিভ না, তার আগে একজন ছাত্র আমাকে বলেছে, খুব সুন্দর কথা বলেছে, যে তার নো নো আর নট এই দুটিই না, কিন্তু সে জানতে চেয়েছে কোন জায়গায় নট এবং কোন জায়গায় নো বসে। খুব সুন্দর কথা। তাহলে কোন জায়গায় নট, কোন জায়গায় কি বসে, নো বসে। দেখো একটা জিনিস, আমাদের সেন্টেন্স যখন ফর্ম হয় তখন একটা ভার্ব অবশ্যই লাগে, কারণটা হচ্ছে ভার্ব ছাড়া আমরা বাক্য গঠন করতে পারি না। যখন আমরা দেখব, খুব ভালোভাবে শুনে যাবে, যখন দেখব টু বি ভার্ব, কি বললাম, টু বি ভার্ব, এই ভাবটাই প্রিন্সিপাল, বা বলতে পারো বাংলায় মূল ক্রিয়া। যখন দেখবো ভার্ব তো বটে, টু বি ভার্বটা, টু বি ভার্ব মানে টু বি ভার্বে কে কে আছে দেখো, লিখতে পারি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, তাই তো? ভালো। তাহলে যখন ভার্বে দেখবো আমরা টু বি ভার্বটা মূল ভার্ব, তখন কি করব, মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার থাকবে, তখনই আমরা বসাতে পারবো কি, তখনই আমরা বসাতে পারবো না। তাহলে কি বললাম, টু বি ভার্ব যখন প্রিন্সিপাল ভার্ব হবে তখন আমরা বসাতে পারবো না। আবার দেখো অনেক ক্ষেত্রে আমরা দেখব টু হ্যাভ, মানে কি, হয় হ্যাভ বা হ্যাজ অথবা হ্যাভ, এরা যদি কেউ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করি সাধারণত ওই কিছু এদিক ওদিক হবে, সেটা আমি পরে বোঝাচ্ছি। তাহলে দেখো নো আর নট, তার মানে নো কোথায় পাচ্ছি, যদি হ্যাজ অথবা হ্যাভ অথবা হ্যাডের ব্যবহার হয় সেক্ষেত্রে আমরা নো পাচ্ছি। কিন্তু এখানে যখন বি ভার্বটা মেন ভার্ব হচ্ছে, টু বি ভার্ব মানে মেন ভার্ব হচ্ছে, কে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এরা যখন থাকছে তখন ইউজ করছি কি আমরা। এইটুকু ক্লিয়ার আছে? কারো কোনো অসুবিধা থাকলে অবশ্যই তাকে সেটা ডিসক্লোজ করতে হবে। হ্যাঁ, কোনো অসুবিধা থাকলে
তাহলে মোট কথা বলার কি হলো? তাহলে আশা করি নো আর নটের প্রবলেমটা কিছু ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা না বোধক বাক্য সাধারণত নো আর নট দিয়ে করি। তাহলে কি বললাম, যখন টু বি ভাবটা প্রিন্সিপাল ভাব মানে মূল ভাব, টু বি ভাবকে এম ইজ আর ওয়াজ ওয়াই এরা যদি থাকে তাহলে আমরা নট ইউজ করতে পারি। কিন্তু যখন টু হ্যাভ মানে হ্যাভ হ্যাজ হ্যাড আছে তখন কিন্তু আমাকে নো ব্যবহার করতে হবে। ক্লিয়ার? খুব ভালোভাবে শেখার চেষ্টা করো, দেখো শিখতে হবে খুব ভালোভাবে, কোনো অসুবিধা হবে না। কিছু উদাহরণ তুলি, তাহলে কিছু উদাহরণ তুলি। কিছু উদাহরণ লিখছি, I am not a doctor. লিখলাম I am not a doctor। তাহলে লক্ষ্য করো এই এমটা কি বলেছে, এম তো এখানে বিভার্বের এবং এমটা কি রয়েছে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ইউজ হয়েছে। তাহলে যখনই দেখবো প্রিন্সিপাল ভার্ব হিসেবে এম অথবা ইজ অথবা আর অথবা ওয়াজ অথবা ওয়ার হচ্ছে তখন আমরা নট করি। ক্লিয়ার? আরও দু একটা উদাহরণ নেওয়া যাক। They are not students। কি বললাম? They are not students। তাহলে এখানে ওকে দেখো আর রয়েছে তাই নট দিই। আরো একটা উদাহরণ নিয়ে অন্যটায় যাব। বলা হলো ও আই দিয়ে করেছি, You are not going there। Going there, না তুমি? হ্যাঁ You are not Sita। তাহলে দেখো তার মানে টু বি ভার্ব মানে বি ভার্ব যখন প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করবে তখন আমরা কি নট ইউজ করতে পারি, নট ইউজ করতে পারি। এবার একটা কথা, নো বা নট অলওয়েজ মনে রাখবে ভার্বের ঠিক পরে, এই জায়গায় ভার্বের ঠিক পরে আমাদের নো বা নট ইউজ করতে হয়। এখানেও দেখো সরি দেখো এখান থেকে বলো এটা ভার্ব তার ঠিক পরে হয়েছে, হয়ে গেল। এটা ভার্ব ঠিক পরে, ভার্ব ঠিক পরে, তার মানে ভার্বের ঠিক পরে নট বই কি বল। তাহলে ভার্বটা কি করে দেখো খুব ভালো হবে, ফরমেশন দেখো শিখতে পারবে। প্রথমে সাবজেক্ট, হ্যাঁ কি না কি বল, আমি নিয়ে যাবো এটা না, সাবজেক্ট তারপর কে আসছে, তারপরে ভার্ব আসছে, তারপরে কে আসছে, তারপরে অবজেক্ট আসছে। তাহলে এই টাইপ অফ ফরমেশন যারা তোমরা ছোট ক্লাসে গেছে, একদম ছোট ক্লাসে হয়তো 5, 6, 7 পড়ছো, তারা এই ফরমেশনটা খুব ভালোভাবে শিখে রাখবে, কাজ দেবে। এই ফরমেশন ছাড়া কোনো মতে তুমি উঠতে পারো না। ক্লিয়ার আছে এইটুকুনি? ওকে, এবার এটা তো গেল নট। এবার নো কোথায় ইউজ হবে দেখো, নো কোথায় ইউজ হবে দেখতে হবে। তাহলে নো হবে কোথায়, টু হ্যাভ। তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড এটা যদি হয় তাহলে নো। এবার একদম সত্যিকারের কথা লিখছি, আই হ্যাভ নো কার। লিখলাম আই হ্যাভ নো কার, তার মানে কি আমার কোনো গাড়ি নেই। কার পরে বসে দেখো ভার, তারপরে না। আরো একটা উদাহরণ নেব, লিখছি they have নো কার দিয়ে লাভ নেই,
নো ফ্রেন্ড। They have no friend here. তাহলে আমরা কি ইতিমধ্যে তাহলে শিখে গেলাম নো আর নটের ব্যবহার। আশা করি অসুবিধা হবে না। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়, সেটা নয় আমরা পরে শিখবো, অসুবিধা নেই। তাহলে মোট কথা মনে রাখবে, হ্যাভ হ্যাজ হ্যাড নো ইউজ হয়, অ্যাম ইজ আর ওয়াজ ওয়াজ নট ইউজ হয়। এইটুকুনি যদি তুমি মনে রাখতে পারো, অন্তত ছোট ক্লাস, তোমার যে ক্লাস সেই ক্লাসটাকে বা সেই ক্লাসের জন্য হবে। এবার না রে, নাম লেখে। এবার যেটা মেন আজকে বোঝাবার, যার জন্য ওঠা হয়েছে। আচ্ছা, এবার যেটা মূল আজকে শেখাবো কি ইন্টারোগেটিভ, তাই তো? ইন্টারোগেটিভ, তাহলে প্রশ্ন হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স খুব ভালোভাবে। তা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে আমরা সাধারণত বুঝি প্রশ্নবোধক। এবার যে কথা হচ্ছে, তাহলে প্রশ্নবোধক চিহ্নটা কি? প্রশ্নবোধক চিহ্ন কোনটা? আমরা জানি এইটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। এবার যে কথাটা দেখো ভালোভাবে বুঝি, তা প্রশ্নবোধক যখন করছো, ভালোভাবে প্রশ্নবোধক যখন করছো কিছু জিনিস দেখতে হবে। প্রশ্নবোধকে উত্তর কি আছে সেই অনুযায়ী প্রশ্ন। উত্তরে দেখা যায় অনেক সময় হ্যাঁ বা না, হ্যাঁ বা না দিয়ে আমরা কি করি, আমরা প্রশ্নের উত্তর করি। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় হ্যাঁ না চলে না, নির্দিষ্ট উত্তর দিতে হয়। আর এখান থেকেই শিখতে হবে কিভাবে আমরা করব। হ্যাঁ বা নায় উত্তর দেওয়া হয় তখন যখন ভার্ব দিয়ে করা হয়, ঠিক আছে? আর নির্দিষ্ট উত্তর দিতে হয় তখন যখন ডাব্লিউএইচ বলতে কি হু, হুইচ, হোয়াট, হোয়েন, হাউ, এইগুলো। আর এখানে কি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ক্যান, কুড, এইগুলো থাকবে। তা আজকে এই জায়গাটা দিয়েছি, মানে হ্যাঁ বা না উত্তর দেওয়া যায় কি করে, সেই জায়গাটা আজকে আমরা শিখি। ভালো আছে। আমি ধরো লিখলাম আই এম গোয়িং দেয়ার, ভালো হবে। তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আই এম গোয়িং দেয়ার মানে আমি সেখানে যাচ্ছি, ভালো কথা। এবার বললো এটা কি আছে, দেখো সাবজেক্ট আছে, ভার্ব আছে, আর কিন্তু যখন আমরা ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক করবো তখন ভার্ব আগে আসবে, সাবজেক্ট তারপরে থাকবে, এটার মধ্যে এটা। তাহলে ভার্ব, দেন সাবজেক্ট, দেন অবজেক্ট অ্যান্ড ডিরেক্টর, এরকম। তাহলে এক্ষেত্রে আমরা এখানে কি করবো দেখো ভালো, আই এম গোয়িং দেয়ার আমি সেখানে যাচ্ছি, তাহলে এটা ভার্ব অ্যাম আই। তারপরে কি দেখো, প্রথমে এটা আসলো অ্যাম আই গোয়িং দেয়ার, অ্যাম আই গোয়িং দেয়ার, কোনো অসুবিধা আছে? এবার
লেখা হচ্ছে হি ইজ দ্য টিচার। প্রশ্নবোধক আনতে হবে। তাহলে ভার্ব কোনটা? এইটা, এইটা ইজি। তারপরে যা আছে তাই ইজি। অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন দিতে ভুলবে না, জিজ্ঞাসা চিহ্ন না দিলে কিন্তু প্রশ্ন ভুলে যাবে। কোনো অসুবিধা আছে এটুকু? কোনো অসুবিধা থাকলে বলবে। একদম যারা ছোট ভালোভাবে দেখবে। আরটা লিখি, ধরো লিখছি ধরো লেখা আছে আই ওয়াজ অ্যাবসেন্ট, তাই লিখবো আই ওয়াজ অ্যাবসেন্ট। এবার বললো এটাকে প্রশ্নবোধক বাক্যে নিয়ে আসতে। কি নিয়ে আসতে? এটাকে বলা হলো তুমি প্রশ্নবোধক বাক্যে নিয়ে আসো। তাহলে কি করব? তাহলে এটা আগে আসবে, তাই তো? ভার্ব ওয়াজ, তারপরে এটা ওয়াজ আই অ্যাবসেন্ট, ওয়াজ আই অ্যাবসেন্ট। কোনো অসুবিধা আছে কি? তারপরে দেখো আই হ্যাড মেনি বুকস, লেখা হলো আই হ্যাড মেনি বুকস। বললে এটাকে ইন্টারোগেটিভ করতে, তাহলে কি লিখবে? এটা লিখবে আগে, তাই তো? হ্যাড আই মেনি বুকস। খুব সোজা, কিন্তু ব্যাপারটা হলো সঠিকভাবে মূল্যায়ন করতে হবে বা সঠিকভাবে শিখতে হবে। এর আগে একটা কথা বলে নিই। দেখো ক্লাস 5 to 10 WB বলো, মানে আমাদের পশ্চিমবঙ্গ বোর্ড, CBSE অথবা ICSE অথবা যে কোনো ক্লাস 5 to 10 পড়ানো হচ্ছে। এবং এখানে তোমরা কেন আসো আগে বলে দিই। প্রথম কথা হলো তো নিয়মিত আমি ফেসবুকে ক্লাসে থাকি, যাতে বুঝে নাও যে যার কাছে তোমরা যাবে তার কাছে কতটা তোমরা রিটার্ন পেতে পারো। এটা এখানে ইংলিশ, ম্যাথস সহ অন্যান্য বিষয়গুলো করানো হয়। ইংলিশ আর ম্যাথসে ম্যাক্সিমাম ছেলে মেয়ের একটা আতঙ্ক থাকে, যদিও আতঙ্কটা সম্পূর্ণ অহেতুক আতঙ্ক। এর জন্য আমরা এই ইংরেজি আর অঙ্কর জন্য স্পেশাল ডেভেলপমেন্ট ক্লাস থাকে ফর অল। এটা কিন্তু স্কুল সিলেবাসের বাইরে, তা আমরা যেটা করতে পারি, দেখো অঙ্ক ইংরেজিটাকে একদম কনসেপ্ট অনুযায়ী শেখানো হয়, কনসেপ্ট ধরে। খালি যে তোমরা ধরো বাংলা মিডিয়ামে যারা ছাত্রছাত্রী রয়েছে তারা বাংলাতেই করছে তা না, আমরা ইংরেজি বাংলা উভয় মাধ্যমে এখানে ক্লাস করাই। এবং বইয়ের যে সিলেবাসটা আছে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা হয়, অবশ্যই বুঝে তারপরে কিন্তু তাকে বিভিন্ন বোর্ডের প্র্যাকটিস করানো হয়। এটা হচ্ছে অঙ্কের। এছাড়া আমরা সবসময় বলি যে তোমাকে অবশ্যই স্কুল লেভেল কম্পিটিটিভ এক্সামসগুলোতে বসতে হবে, মানে অলিম্পিয়াড রয়েছে বিভিন্ন মেধা পরীক্ষা, ট্যালেন্টের পরীক্ষা, সেগুলোতে অবশ্যই বসতে হবে। কুইজে অংশগ্রহণ করতে হবে, কেন বিভিন্ন সাংগঠনিক প্রতিষ্ঠানগুলো যে আছে কুইজ অর্গানাইজ করে, সেটাই অবশ্যই যোগদান করতে হবে। এবার আসুন ইংরেজির ক্ষেত্রে। ইংরেজিটাও সম্পূর্ণ গ্রামারের ওপর বেস্ট করে রাইটিং স্কিল ডেভেলপ করে আমরা চেষ্টা করি। সুতরাং যদি কেউ মনে করে যে তোমাদের সত্যিই ইংরেজি অঙ্ক শেখার প্রয়োজন রয়েছে, খালি নাম্বারটা নিয়ে আসা না,
তাহলে অবশ্যই স্বাগত। অঙ্ক ইংরেজি ছাড়া অন্যান্য বিষয়, অন্যান্য আদার্স সাবজেক্টস এখানে করানো হচ্ছে বা করানো হয়। আমরা সবসময় লক্ষ্য রাখি যে স্কুল লেভেলের পাশাপাশি যাতে তুমি হায়ার স্টাডিজ এবং কম্পিটিটিভ পরীক্ষাতেও যথেষ্ট অ্যাডভান্টেজ পাও। যারা যে চাকরি পরীক্ষা দিচ্ছে তারা জানো, এবার তার সাথে আলোচনায় তুমি জানতে পারবে, তারা যদি বলে ক্লাস 5 to 10 এই যে 6টা ক্লাস অত্যন্ত ক্রুশিয়াল ক্লাস, অত্যন্ত ভাইটাল ক্লাস। কারণ এই 5 to 10 যে তুমি পড়লে এরই সিংহভাগ মিন মোর দ্যান 75% জিনিসপত্র পরীক্ষা যেগুলো আসে সেটা কিন্তু এই ক্লাস থেকেই সেইগুলো চাওয়া হয়। সুতরাং এই ক্লাসগুলোকে যদি আমি ভালোভাবে ফলো না করি তাহলে কিন্তু জাস্ট বলতে খারাপও লাগে যে কপালে দুঃখ আছে। আমরা স্কুল কলেজে খুব ভালো নম্বরে পেয়ে পাস করবো, কোনো অসুবিধা নেই, কিন্তু সত্যিকারে পড়ালেখার যেখানে কি বলবো পরীক্ষা হবে, মানে আমরা কী কী শিখে এসেছি সেটা হচ্ছে হায়ার স্টাডিজে, বিভিন্ন এন্ট্রান্স এক্সামে এবং চাকরি পরীক্ষার ক্ষেত্রে। সুতরাং সেই সব জায়গা যদি লক্ষ্য রেখে তুমি আসতে পারো তাহলে অবশ্যই স্বাগত। অনলাইন অফলাইন দুটোই পড়ানো হয় এবং দুক্ষেত্রেই কিন্তু ব্যাচ প্রতি সর্বাধিক 10 জন, তার বেশি আমরা পড়াই না। আমি দেবেন্দ্র স্যার এবং সীমা ম্যাডাম দুজন মিলে ক্লাস করাই। এটা 1999 সাল থেকে পড়ানো হয় যদিও, কিন্তু 2004 সালে সীমা ম্যাডাম যোগ দেন। সুতরাং যদি মনে করো যে খুব ভালোভাবে পড়া শিখবে, তথাকথিত পড়া না, আর তাহলে অবশ্যই স্বাগত, কারণ আমি বিশ্বাস করি ভিড়ে সাফল্য আসে না, এই কারণে 10 জনকে পড়ানো হয় যাতে প্রত্যেকের ওপরে সমান নজর আমরা দিতে পারি। শেষের যে ছেলেটা বা মেয়েটা তার প্রতিও আমাদের সজাগ দৃষ্টি থাকে যাতে তাকে মেধা তালিকায় উঠিয়ে আনা যায় এবং তারা অবশ্যই আমাদের বিশ্বাস ভাঙে। আর একটা বলি, কারণ যদি অ্যাডমিশনের প্রয়োজন পড়ে বা আরও কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই এই যে নাম্বারটা 9733070783 এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। দি গার্ল হ্যাড এ ব্রাদার, দেখো দি গার্ল হ্যাড এ ব্রাদার, এটা দিলাম। তাহলে এবার তোমাকে বললো এটাকে ইন্টারভিউটিভে করো, ঠিক কোনো ব্যাপার না, এটাকে আগে আনো, তাই তো? সাবজেক্টকে হ্যাড দি গার্ল, তবে যা আছে তাই, তাই তো? এ ব্রাদার হ্যাড দি গার্ল এ ব্রাদার, অসুবিধা আছে? অসুবিধা থাকলে বলতে পারো। ক্লিয়ার কি? এবার ঠিক আছে, এবার আমি দেখলাম am, is, are, was, were অথবা has, have, had, এরা যদি থাকে তাহলে কোনো প্রবলেম ক্রিয়েট করছে না, কিন্তু এবার যদি একটা বাক্য আমি এরকম ভাবে লিখি, এই জন্য বলা হয় যে টেন্সটা খুব ভালোভাবে জেনো, টেন্স না জানতে পারলে অসুবিধা হবে। এবার একটা আমি বাক্য লিখছি, ইউ লিভ ইন দিল্লি, ইউ লিভ ইন দিল্লি, এটা
এবার বলা হলো ইউলিমিনারি, এটাকে তুমি ইন্টারোগেটিভে আনো, একটু চাপের হয়ে গেল, তাই ইন্টারোগেটিভে কি করে আনবো? এখানে তো অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার বা হ্যাভ হ্যাজ হ্যাড নেই, কিন্তু দেখো এইটা হলো ভাব, তাই তো? এটা কি? এটা প্রেজেন্ট ফর্মে রয়েছে। তাহলে যখন দেখছো প্রেজেন্ট ফর্ম করছো অ্যাম ইজ আর নেই, কি রয়েছে? মেন ভাবটা রয়েছে বা প্রিন্সিপাল ভাবটা, মেন ভাবটা রয়ে গেছে বা ডু ভাবটা রয়েছে, তখন কিন্তু আসে কি? ডু। কি আছে? তাহলে যখন বলছে ইউ লিভ ইন দিল্লি, তুমি দিল্লিতে থাকো, এটাকে প্রশ্ন করে আনতে হবে, তাহলে কি করবো? ডু আসবে, ডু। এবং ডুয়ের পরে তুমি অ্যাসাইটিভে ফেলে দেবে, ডু ইউ লিভ ইন দিল্লি, ডু ইউ লিভ ইন দিল্লি। সোজা না? সোজা তো? ডু ইউ লিভ ইন দিল্লি, অসুবিধা? তারপরে এবার দেখো, বুঝলে না? বলা হলো হি প্লেজ ক্রিকেট। অত্যন্ত কষ্টের সাথে বলতে হয় যে আজকাল ছেলেমেয়েরা খেলা ভুলে গেছে, মাঠে যায় না, এখন সারাক্ষণই মোবাইল, তাহলে এই জিনিসটাও ঠিক না। ঠিক আছে, পরে কথা হবে। দেখো ইন্টারোগেটিভে রয়েছে, তোমার গোলাপি সত্যি কোথায়? হ্যাঁ, আমার হি প্লেস ক্রিকেট, কিসে রয়েছে? প্রেজেন্ট ইনডিফিনিটে রয়েছে। হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য ভার্বের সাথে এস বাই এস হয়েছে। এবার তোমাকে এটাকে বলে প্রশ্ন বোধকে করছে, তাই তো? তাহলে কি করবে? দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে কি হয়? ডাজ হয়, তাহলে এই ডাজটাই আনতে হবে, তাহলে ডাজ। তবে যা আছে তাই হি, কিন্তু এখানে একটা রবর দেখো, ডু ডাজ যদি থাকে বা তাহলে কি ডু ডাজ ডি, ডু ডাজ ডি যদি থাকে, দেখো ডু বা ডাজ বা ডি এরা যদি থাকে তাহলে সর্বদা ভি ওয়ান হয়। ভি ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে এখানে এস আনতে পারবো না। ডাজ হি প্লে, ডাজ হি প্লে এটা হবে না, ডাজ হি প্লেস ক্রিকেট হবে না। যখনই দেখবে ডু অথবা ডাজ অথবা ডি জেনে নিয়েছে ফার্স্ট টেন্সে, তাহলে অটোমেটিক্যালি কি আমার এসটা বসাতে পারবো না, ওখানে প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। যাবে একটা লিখছি, you saw the picture, you saw the picture, you saw the picture। এবারে কি হবে? ঠিক আছে, এটা পাস্ট, সুন্দর কথা, এটা পাস্ট কি? পাস্ট যদি থাকে তাহলে দি যাবে, কি আসবে? পাস্ট থাকলে দি যাবে। তাহলে ইউ স দি পিকচার, এটা কি হবে? দি, তারপরে যাওয়াটা কি? এবার দেখো আগেও বলেছিলাম ডু ডাজ ডি, ডু ডাজ ডি যদি থাকে তাহলে তোমাকে ভি ওয়ান আনতে হয়, তাহলে ডিড ইউ সি দি পিকচার। অসুবিধা আছে? ভালো দেখো, ভালো দেখো, কোনো অসুবিধা থাকলে বলতে পারো, কোনো অসুবিধা থাকলে বলতে পারো, কোনো অসুবিধা নেই। এবার একটা লিখি, দে ওয়ান্ট সাম ফুড, they want some food। এটা কি বলবে? এটা কি আছে? ইনিশিয়াল ভার্ব, এটা প্রেজেন্ট ফর্ম।
তোমাকে খুব ভালোভাবে ফর্মগুলো জানতে হবে, হ্যাঁ। ফর্ম না জানতে পারলে কিন্তু সম্ভব না। আমি রেগুলার ক্লাস করাই, অবশ্যই ক্লাসগুলো জয়েন করবে ফেসবুকে, ফেসবুক বা ফেসবুক পেজে। অসুবিধা হওয়ার কথা না, হ্যাঁ। প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্মে আসতে যায় ডু আছে, তাহলে কী লিখবো, তাহলে কী লিখবো, ডি। সাবজেক্টকে ডি বলেছিলাম, ডু ডাজ দিলে ভি ওয়ান হয়, তাহলে এখানে ডু দে ওয়ান সামথিং। আমার মা সাইকেল নিয়ে যা, আমার দিলাম ডু দে ওয়ান সামথিং। ক্লিয়ার আছে? 45 মিনিট না বলো। ওকে, আজকে আমি এখন একটু রাখছি, কিছুক্ষণ পরে হয়তো বা আবার ক্লাসে আসবো। যেহেতু ছুটি আছে কোনো অসুবিধা নেই, আমি আসছি। থ্যাংক ইউ, সকলে ভালো থাকুন। দাদা আমি যাচ্ছি, দাদা।